ঠিক দুদিন আগে আমি একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম এবার সেভেন সিস্টার্সে একাধিক বড় পরিকল্পনা করতে চলেছে ভারতবর্ষ। এই প্রতিবেদনে আমি একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। সেই ভিডিওতে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন আমরা জাপানকে সঙ্গে নিয়ে এবার উত্তর পূর্ব ভারত স্পেশালি সেভেন সিস্টার্স অঞ্চলে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। Some years ago, the Ministry of External Affairs also established the Act East Forum with Japan to meet the specific infrastructure needs of the Northeast. Since then, we have worked with individual states on their priorities. It was noteworthy that our G20 presidency witnessed an event in every single state, as a result of which their tourism potential has been highlighted. We also believe that in the development of a global workplace, the human resources of our northeastern states will be welcomed by our international partners. Excellencies, friends, this meet is intended to evoke your interest in this crucial region. We would like you to familiarize yourself with its many qualities and to share that with your governments and industries. কারণটা খুব সহজ ছিল। এই ভিডিও বার্তায় এটা পরিষ্কার হয়ে গেছিল ভারতবর্ষের পক্ষ থেকে এবার বাংলাদেশের মৌলবাদী মোহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় জবাব দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে এবং কোনো ক্ষেত্রেই সেভেন সিস্টার্সের এই ইস্যুটাকে ছোট করে দেখার জায়গা অন্তত ভারতের দৃষ্টিভঙ্গিতে এই মুহূর্তে নেই। পরবর্তীকালে জয়শঙ্কর সেদিন আরও বলেছিলেন সেভেন সিস্টার্স হলো ভারতের ডিপ্লোম্যাটিক যে পলিসি সেই ডিপ্লোম্যাটিক পলিসির হৃৎপিণ্ডে আছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারত ছাড়া আমরা বৃহৎ কিছু এই মুহূর্তে ভাবতেই পারছি না। তিনি সেই ভিডিওতে বলেছিলেন আমরা জাপানকে ইনভাইট করেছি এবং জাপানের সঙ্গে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য ভাবছি এবং পরবর্তীকালে জাপানের ভার্সনটা কিন্তু আমাদের সামনে আসেনি। অনেকে অনেক প্রশ্ন তুলেছিলেন, কিন্তু আজকে জাপান এই পুরো বিষয়টা নিয়ে একটি খোলসা করে সরকারি বিবৃতি দিলেন এবং শুধুমাত্র সেভেন সিস্টার্স কেন্দ্রিক তাদের ভাবনা চিন্তা নয়, তারা এবার ভারতের সঙ্গে মিলেমিশে এমন একাধিক প্রজেক্ট করতে চলেছে যা শুধু প্রতিবেশী দেশ বাংলাদেশের নয়, চীনেরও কিন্তু ঘুম উড়িয়ে নিতে বাধ্য। কি ঘোষণা করেছে ভারত এবং জাপান যৌথভাবে? যদিও জাপানের এই ধরনের প্রস্তাবে ভারতবর্ষ কিন্তু এখন অফিসিয়ালি মুখ খোলেনি, কিন্তু আমার বিশ্বাস জাপান যে অফার ভারতবর্ষকে করেছে এই মুহূর্তে ভারতবর্ষেরও সেই অফারে না বলার জায়গা নেই এবং ডিপ্লোম্যাটিক বিভিন্ন ইকুয়েশন যদি আপনারা বিচার বিবেচনা করেন তাহলে ভারতবর্ষের এই জাপানের প্রস্তাবে না বলা উচিত নয়। এই ভিডিও শুরুর আগে আপনাকে কিছুদিন আগের একটা ছোট্ট কথা বলে দিতে চাই। কিছুদিন আগে মার্কেটে খবর ভেসে যায় যে পৃথিবীতে 3টে দেশ একত্রে মিলে 6th জেনারেশন ফাইটার জেট বানাচ্ছে। সেই দেশগুলো ছিল ইউকে, ইতালি এবং জাপান। বিভিন্ন ক্ষেত্রে খবর আসে এই 3টে দেশ একাধিক ক্ষেত্রে টেকনোলজি ট্রান্সফার করে নিজেদের মধ্যে যে অর্থ তা বিভাজন করে তারা 6th জেনারেশন ফাইটার জেট বানাচ্ছে। তখন ভারতবর্ষ বলেছিল শুধুমাত্র আপনারা কেন বানাবেন, আমরাও এই পুরো বিষয়ে আপনাদের সঙ্গে সামিল হতে চাই। তখন কিন্তু ভারতের এই প্রস্তাবে ইউকে এবং ইতালি কিন্তু সহমত জানায়, কারণ ইউরোপীয় ইউনিয়নের পরবর্তীকালে ইউকেও ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখে। কিন্তু তখন জাপান কোনো না কোনো কারণে ভারতের এই অন্তর্ভুক্তিকরণটা মেনে নিতে পারেনি। এই কারণটা অনেক বেশি জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাসির কারণ ছিল বলে অনেকে মনে করেন, কারণ জাপানের সাথে ভারতের সম্পর্ক প্রথম থেকেই অত্যন্ত ভালো। কিন্তু যদি ইন্ডিয়া এই প্রজেক্টটায় ঢুকে যেত তাহলে কোনো না কোনো ক্ষেত্রে জাপানের যে ডিপ্লোম্যাটিক যে ব্যালেন্স আছে তা কিন্তু বিঘ্নিত হতো বলে জাপানের একাধিক পর্যবেক্ষক মনে করেন। কিন্তু আজকের দিনে জাপান এসে কি বলছে? জাপান এসে বলছে আপনারা সেভেন সিস্টার্সের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের করার জন্য আমাদের শুধু ডেকেছেন, কিন্তু শুধুমাত্র এটা নয়, আমরা আপনাদের সঙ্গে 2000 থেকে 3000 কিলোমিটারের লং রেঞ্জ মিসাইল বানাতে চাই। এবং এই প্রস্তাব যে হঠাৎ করে ভারতের কাছে আসবে সেটা অত্যন্ত আনএক্সপেক্টেড। কালকে সে ভিডিওতে আমি আপনাদের এই জাপানের সাথে ভারতের টাই আপের কথাটা বলেছিলাম, কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন জাপানকেই কেন ভারত সরকার বেছে নিল, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এ তো বিশ্বের যে কোনো দেশই করতে পারে। অন্তত ভারতবর্ষের এখন যে ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি এবং পাওয়ার, ভারতবর্ষ ইজিলি সেভেন সিস্টার্সে ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট করতে পারতো। কিন্তু দেখুন এখানে একটা পার্থক্য আছে। প্রথমত এই মুহূর্তে জাপানি টেকনোলজি বিশ্বের অন্যতম সেরা টেকনোলজি। তারা চায়নার ইকুইভ্যালেন্ট এবং চায়নার সঙ্গে টেকনোলজিক্যাল পারপাসে লড়াই করার সমকক্ষ জায়গায় পৌঁছেছে।
যেটা আমরা পারিনি আপনাকে ভিডিওতে স্বীকার করতেই হবে। যতই হোক আমরা জাপানের ওই ধরনের টেকনোলজি এবং একই সঙ্গে প্রফিটেবল টেকনোলজি এখনো ইউজ করার জায়গায় হয়তো কিছু ক্ষেত্রে পৌঁছায়নি। আরও একটা বিষয় হলো, উত্তর পূর্ব ভারতের জিওগ্রাফিক্যাল যদি সিচুয়েশনটা দেখেন, তাহলে এখানে অন্তত ভারতীয় ইঞ্জিনিয়াররা কতটা কার্যকরী ভূমিকা নিতে পারবে সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ একাধিক জায়গায় পাহাড়ি অঞ্চল, এমনকি আপনারা জানেন ইন্ডিয়ান আর্মির গাড়িও কিন্তু বিভিন্ন জায়গায় যেতে পারে না, কারণ অত্যন্ত ভয়ঙ্কর পথ, বিপদসংকুল রাস্তা, এবং ইন্ডিয়ান আর্মির কোনো অপারেশনই বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় সেভেন সিস্টার্স আছে যেগুলো খুব সহজভাবে করা পসিবল হয় না। ফলে ভারতবর্ষের মনে হয়েছে জাপানের টেকনোলজি এই সেভেন সিস্টার্স কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে। এ হলো জিওগ্রাফিক্যাল একটা ভ্যালু এবং ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটিটাকে ইউজ করার একটা চেষ্টা ভারত করেছে। কিন্তু জিওপলিটিক্যাল ভ্যালু কিন্তু এই পুরো বিষয়টায় আছে, যা ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার আসল কথায় ফিরি। জাপান এবার পাল্টা কি প্রস্তাব দিয়েছে? জাপান পাল্টা প্রস্তাব দিয়েছে, আমরা আপনাদের সঙ্গে একটি লং রেঞ্জ ট্যাকটিক্যাল স্ট্রাইক ক্যাপাবিলিটিওয়ালা মিসাইল তৈরি করব, যার রেঞ্জ হবে 2000 থেকে 3000 কিলোমিটার। এবং তারা বলেছেন এর জন্য ভারতের ম্যান পাওয়ার, ভারতের টেকনোলজিক্যাল সাপোর্টও আমাদের প্রয়োজন। অর্থাৎ ভারত এবং জাপান মিলে অনেক বড় এক পরিকল্পনা করে ফেলেছেন, যা আজকে আমাদের সামনে কিন্তু এসছে। বলা যায় জয়শঙ্কর যেভাবে জাপানকে আহ্বান জানিয়েছিলেন ভারতে, জাপান কিন্তু জয়শঙ্করের সেই ইনভিটেশনকে অ্যাকসেপ্ট করলেন এবং জাপান এবং ভারতবর্ষ মিলে শুধু সেভেন সিস্টার্স এর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, এমন কিছু করা যেতে পারে যা গোটা বিশ্বতে একটা ইটসেলফ একটা ধামাকা ক্রিয়েট হতে পারে। কিন্তু কেন 2000 থেকে 3000 কিলোমিটার এত লং রেঞ্জ একটা মিসাইল করার চেষ্টা জাপান ভারতের সঙ্গে মিলে করছেন? দেখুন, এই মুহূর্তে ভারতের কাছে কিন্তু অগ্নি সিরিজেরও একাধিক মিসাইল আছে। সেই মিসাইলগুলো লং রেঞ্জ মিসাইল এবং এগুলো ব্যালিস্টিক মিসাইল। কিন্তু এই ব্যালিস্টিক মিসাইলের যে ওয়্যার হেড হিসেবে যেগুলো ব্যবহার হয় সেগুলো সবই নিউক্লিয়ার ওয়্যার হেডস। কিন্তু জাপান চাইছে নিখাদ একটা স্ট্রাইকিং মিসাইল তৈরি করতে। কিন্তু রেঞ্জটা কেন এত বেশি করার প্রয়োজনীয়তা জাপান অনুভব করলো? দেখুন, জাপানের সাথে এই মুহূর্তে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা চীনের। জাপানের সেনকাকু আইল্যান্ড, এই সেনকাকু আইল্যান্ড নিয়ে দিনের পর দিন চীন কিন্তু জাপানের সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত এক পরিস্থিতি তৈরি করে রেখেছে। তো জাপান চাইছে এই ধরনের লং রেঞ্জ মিসাইল যদি ব্যবহার করা যায়, তাহলে চীনের একাধিক জায়গাকে কিন্তু সেনকাকু আইল্যান্ড থেকে টার্গেটের মধ্যে নিয়ে আসবে। পাশাপাশি এই ধরনের মিসাইল যদি ভারতবর্ষের জিওপলিটিক্যাল যে বিভিন্ন ভঙ্গুর জায়গাগুলো আছে সেখানেও যদি ডিপ্লয় করা যায়, যেমন ধরুন চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর, যেমন সেভেন সিস্টার্স, তাহলে কিন্তু চায়না এবং বাংলাদেশ একত্রে টার্গেটেড এরিয়ার মধ্যে কিন্তু চলে আসবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারতেই কিন্তু জাপান চাইছে। নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাপান যদি ভারতের সঙ্গে এই ধরনের প্রজেক্ট করে, তাহলে জাপানের কিন্তু আমেরিকার উপরে ডিপেন্ডেবিলিটিটাও কমে যাবে। এই মুহূর্তে তারা কিন্তু আমেরিকার উপর সামরিক ক্ষেত্রে প্রায় 70 to 80% ডিপেন্ড করে আছে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন আমেরিকার আর্মি এখন জাপানে কিন্তু ডিপ্লয় হয়ে আছে, যারা চীন থেকে ওদেরকে রক্ষা করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর একের পর এক চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছেন। জাপানের পক্ষ থেকেও পাল্টা দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রেই জাপান এই মুহূর্তে আমেরিকাকে চোখ বন্ধ করে আর বিশ্বাসই করতে পারছে না, যার মূলে আছে ডোনাল্ড ট্রাম্পের এই আনপ্রেডিক্টেবল পলিসি। তো জাপান চাইছে এই মুহূর্তে এমন এক ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য হাত যারা চীনের এই আগ্রাসন থেকে জাপানকে প্রোটেক্ট করবে। তার জন্যই জাপান কিন্তু ভারতের সঙ্গে এই ধরনের এখন চুক্তি করতে চাইছে, লং রেঞ্জ স্ট্রাইকিং মিসাইল তৈরি করতে চাইছে, যা তৈরি করলে ভারত এবং জাপানের উভয়েরই ফায়দা। জাপানের বিপদও আরো অনেক ক্ষেত্রে বাড়ছে বলে আমার মনে হয়। আপনারা জানেন চীন ইতিমধ্যেই DF-26 ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে এবং এই DF-26 এই ব্যালিস্টিক মিসাইলের প্রিভেনশনের জন্য তারা কিন্তু এখন আমেরিকার উপর ভরসা করে আছে, মানে জাপান। কিন্তু আমেরিকা যদি কালকে বেগতিক হয়ে চলে যায়, তাহলে কিন্তু মাঝ সমুদ্রে পড়ে যাবে ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি। পাশাপাশি এখানে আরো একটু গভীরে গিয়ে আপনাদের ভাবতে হবে, তাইওয়ানের কাছে ইতিমধ্যেই চায়না কিন্তু 3টে ডিফেন্সিভ লেয়ার ইনস্টল করে ফেলেছে। অর্থাৎ এই তাইওয়ানকে কেন্দ্র করে চায়না কিন্তু যে কোনো দিন যুদ্ধের পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে। তাইওয়ানের সাথে বর্তমানে ভারতেরও কিন্তু অত্যন্ত ভালো বন্ধু, এমনকি তাইওয়ানের একাধিক ইনভেস্টমেন্ট মুম্বাইতে ভারত সরকার নিয়ে এসছে
এমনকি মুম্বাইতে তাইওয়ানের একটি অফিস খোলারও তোড়জোড় কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে। কিছুদিন আগে চাইনিজ এক জাহাজকে আটকে দিয়েছিল তাইওয়ান, তার পিছনে ভারতের প্রত্যক্ষ মদত আছে বলে অনেকে মনে করেন। অর্থাৎ তাইওয়ানকে কিন্তু ভারত সরকার জিওপলিটিক্যালি ভাবে দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছে। জাপান চাইছে যদি তাইওয়ান জাপান এই এরিয়াতে চায়না কোনোভাবে অ্যাগ্রেসিভ কোনো মুভ করে, তাহলে এই ধরনের ভারতের প্রযুক্তিতে তৈরি মিসাইল জাপান এবং তাইওয়ান দুপক্ষকেই বাঁচাতে পারে। একই সঙ্গে জাপান সেভেন সিস্টার্সে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারে এবং এই রকম স্ট্রাইকিং মিসাইল ইউজ করে চায়না এবং বাংলাদেশের মধ্যেও একটি যদি বলে চায়না এবং বাংলাদেশের থেকেও ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে পারে। অর্থাৎ জাপানের একটা নিঃশর্ত এবং খুব সুন্দর একটা প্ল্যানিং বলা চলে, কিন্তু কতটা করা সম্ভব সেটাও এই মুহূর্তে কিন্তু একটা বড় প্রশ্ন। মনে রাখবেন জাপানের কাছে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বেস্ট টেকনোলজি আছে। মাথায় রাখতে হবে এখানে ভারতেরও কিন্তু অনেক কিছু মাথায় রাখা প্রয়োজন, কারণ এই জায়গাটার পলিটিক্সটা সম্পূর্ণভাবে ভারত কেন্দ্রিক। ইন্দো প্যাসিফিক যে রিজন আছে সেখানে ভারত হলো একমাত্র প্লেয়ার যার উপরে রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সকলে ডিপেন্ড করে আছে এবং এই পার্টিকুলার জায়গার আধিপত্য কিন্তু চায়না দিনের পর দিন দখল করার চেষ্টা করছে। শুধুমাত্র ভারত এই জায়গায় আছে বলে তারা কিন্তু সম্পূর্ণভাবে এই ইন্দো প্যাসিফিক রিজনের কন্ট্রোলটা নিতে পারছে না। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী তারা বাংলাদেশকে কাজে লাগিয়েছে, এমনকি বাংলাদেশে একটি এয়ার বেস তৈরি করার চেষ্টা করছে চায়না, যা অলরেডি মোহাম্মদ ইউনুস নাকি চায়নার হাতে তুলে দিয়েছেন। একাধিক লোন ট্র্যাপে ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু জর্জরিত। এই চায়নার হাতে একসময় শ্রীলঙ্কা ছিল, সেই শ্রীলঙ্কাও কিন্তু ঠিক 1 মাস আগে ভারতের দিকে চলে এসছে। ফলে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ ছাড়া এই মুহূর্তে চায়নার কোনো বন্ধু নেই। তাইওয়ান এবং জাপান যদি ভারতের সঙ্গে এই ধরনের মিসাইল চুক্তি করেন তাহলে কিন্তু ভারতবর্ষেরও লাভ, একই সঙ্গে বাংলাদেশ বিপদে পড়বে। চায়নার এই আগ্রাসন, এই নীতি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হতে পারে ইন্দো প্যাসিফিক সেন্সে। অর্থাৎ জয়শঙ্করের এই আমন্ত্রণের ফলে জাপান এক নতুন দিগন্ত কিন্তু ভারতের সামনেও খুলে দিল, যা কিন্তু আপনাকে অ্যাডমিট করতেই হবে। তবে অফিসিয়াল কনফার্মেশন কি হয় সে বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি। আপডেটেড ভিডিও এলে আমি নিঃসন্দেহে বানাবো। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।